ওয়েল এরকম একটা হাইপ ম্যাচ, ফাইনালের আগের ফাইনাল শেষ হলো কোনো কন্টেস্ট ছাড়াই। যেই ফ্রান্সের হাতে সবাই কাপ তুলে দিতেছিল, সেই ফ্রান্স কোনো ম্যাচে কোনো ফাইটই করতে পারে নাই। উল্টা 16 বছর পরে নকআউট জিতা এবং সেমিফাইনালে আসা স্পেনই চলে গেল ফাইনালে। কথা হইতেছে কি, একটা টিমের অ্যাটাক যতই ভালো হোক না কেন, অ্যাটাক দিয়ে কিন্তু সবকিছু জিতা যায় না। ভালো অ্যাটাক দিয়ে ম্যাচ জিতা যায়, কিন্তু টুর্নামেন্ট জিততে হলে ডিফেন্স লাগে, মিডফিল্ড লাগে। এইখানেই ফ্রান্স স্পেনের সাথে পায়রা ওঠে নাই। ফ্রান্স আর স্পেনের ম্যাচটা ছিল মূলত অ্যাটাক ভার্সেস সলিড মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের ব্যাটল, যেখানে স্পেন মিডফিল্ডের সুপিরিয়র টিম হিসেবে কিন্তু জিতছে। ফ্রান্স যখন উঠতেছিল তখন সবাই আসলে গবেষণা করতেছিল যে এই ডেডলি ফ্রান্সকে কিভাবে থামানো যাবে, এই ফ্রান্সের কি আসলেই কোনো উইকনেস আছে কিনা। অনেকে অনেক রকম গবেষণা করছে, লজিক বের করার চেষ্টা করছে। সো আমি আমার নলেজ থেকে আমি যে একটা হাইপোথেসিস বের করছিলাম, সেটা হচ্ছে যে এই ফ্রান্সের হোল্ডিং মিড কিন্তু ওরকম ক্রিয়েটিভ না, এবং এই হোল্ডিং মিডের ক্রিয়েটিভিটি কিন্তু এই ফ্রান্সের একটা ছোট কিংবা একটা সিগনিফিকেন্ট উইকনেস হইতে পারে। কারণ হচ্ছে একটা টিমের অ্যাটাক লাইন আপ যতই ভালো হোক না কেন, তারা কিন্তু তাদের সেরাটা দিবে অ্যাটাকিং থার্ডেই। সো তাদের সেরাটা আনতে হইলে অ্যাটাকিং থার্ডে তাদেরকে বেশি বেশি বলের সাপ্লাই দিতে হবে। এই অ্যাটাকিং থার্ডে তাদেরকে বেশি বেশি বলের সাপ্লাই দেবে কিন্তু মিডফিল্ড থেকে, স্পেশালি হোল্ডিং মিড থেকে। এখন ফ্রান্সের হোল্ডিং মিডে যে খেলতো, যে র্যাবিওট, শোয়ামেনি, কোনে, এরা কিন্তু ওরকম ক্রিয়েটিভ ছিল না, এত স্কিলফুল ছিল না। র্যাবিওটের একটা পটেনশিয়াল ছিল, ওই পটেনশিয়ালে সে যায় নাই। এটাই কিন্তু ফ্রান্সের একটা মেজর উইকনেস ছিল, যেটা কিন্তু এক্সপোজড হয়েছে স্পেনের সাথে। ফ্রান্স এই উইকনেসটা রিকভার করতো ওলিসে এবং ডেমবেলের মিডফিল্ডে নেমে লিঙ্ক আপ করার মাধ্যমে। এখন এই ওলিসে কিংবা ডেমবেলে যদি মিডফিল্ডে নেমে ওই লিঙ্ক আপটা করতে না পারে, তাহলে কিন্তু ফ্রান্সের যে অ্যাটাক লাইন আপের যে ধারটা, যে থ্রেটটা, সেই থ্রেটটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যায়। এটার একটা শো দেখা গেছিল এই মরক্কো ম্যাচে। সেখানে মরক্কো ম্যাচে কিন্তু মাইকেল ওলিসে অফ ছিল, সে মিডফিল্ড থেকে কিন্তু ফরওয়ার্ড লাইনের সাথে আগের মতো কানেক্ট করতে পারে নাই, যে কারণে মরক্কো ম্যাচের একটা লম্বা একটা সময় কিন্তু ফ্রান্সের অ্যাটাকাররা তাদেরকে কিন্তু সেরকম থ্রেট মনে হচ্ছিল না। যদিও বা এরপরে এমবাপ্পে, ডেম্বেলের ব্রিলিয়ান্সে তারা ম্যাচটা বের করে নেয়, বাট এইখানে কিন্তু অপোনেন্ট মরক্কো ছিল না, এখানে অপোনেন্ট ছিল হচ্ছে স্পেন। মরক্কো হয়তো বা ডিফেন্সিভলি ওলিসের সাথে ফরওয়ার্ড লাইন কানেকশনটা ব্লক করে রাখছিল, বাট স্পেন কি করছে, তারা ডিফেন্সিভলি তো ব্লক করছেই, এবং তারা কিন্তু তাদের বল প্লেইং এবিলিটি দিয়েও ফ্রান্স মিডফিল্ডারকে আউটক্লাস করে দিছে, যেটা কিন্তু মরক্কো পারে নাই। এখানে স্পেন আসলে কি ট্যাকটিক্সে খেলছে, কি অ্যাপ্রোচে খেলছে, যেই কারণে ফ্রান্সের এরকম একটা ডেডলি অ্যাটাকিং লাইন আপ পুরাই কোনো থ্রেট ছড়াতে পারে নাই পুরো ম্যাচ জুড়ে। স্পেন 2010-এর মতো কিন্তু টিকিটাকা ফুটবল খেলে না, কিছুটা ফাস্ট উইংবেস ফুটবল খেলে। বাট তাদের যে আগে যে পজিশন ধরে রাখা এবং পজিশন ধরে রেখে একই সাথে অফেন্স এবং ডিফেন্স করা, সেই প্র্যাকটিস কিন্তু এখনো আছে। স্পেন পজিশন ধরে রাখে, বল রিটেন করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা অফেন্সও করে, ডিফেন্সও করে। এবং স্পেন অপোনেন্টকে খুব টাইট জোনাল প্রেসিং করে, এবং জোনাল প্রেস করে তারা যেটা করে অ্যাকচুয়ালি, যে অপোনেন্টকে কোনো একটা জোনে আউট নাম্বার করে দেয়। ফর এক্সাম্পল, কোনো একটা জোনে অপোনেন্ট টিমের 3টা প্লেয়ার আছে, সেখানে স্প্যানিশরা 5জন প্লেয়ারকে কমিট করবে, এবং জোনালি ওই 3টা প্লেয়ারকে 5জন কমিট দিক করে তাদের এই 3টা প্লেয়ারের স্পেসটা ন্যারো করে দেবে। ঠিক সেম কাজটা কিন্তু এই ফ্রান্সের এগেনস্টে হচ্ছে। ফ্রান্স যখন এই বিল্ড আপ করতে গেছে, পিচের কোনো একটা জোনে তারা তাদের থেকে বেশি সংখ্যার স্প্যানিশ প্লেয়ার দ্বারা কিন্তু আউট নাম্বার হয়ে গেছিল, এবং যখন এরকম আউট নাম্বার হয়ে গেছে, তখনই কিন্তু তাদের ওই যে হোল্ডিং মিড বলি কিংবা ব্যাকলাইন বলি, তাদের যে বল প্লেইং এবিলিটি, ওই বল প্লেইং এবিলিটির যে উইকনেসটা, সেটা কিন্তু এক্সপোজ হয়ে গেছে। কারণ তাদের সেই টেকনিক্যাল স্কিল ছিল না স্পেনের এই জোনাল প্রেসিং বিট করে ফরওয়ার্ড লাইনে বলে সাপ্লাই দেওয়া। আবার স্পেন যখন বল উইন করছে, ফ্রান্স কিন্তু অ্যাজ ইউজুয়াল কাউন্টার প্রেস শুরু করছিল, বাট তারপরও স্পেন থেকে কিন্তু বলটা বেশিভাবে উইন করতে পারে নাই। কারণ হচ্ছে স্পেনের হোল্ডিং মিড বলি, টোটাল মিডফিল্ডটা বলি, রদ্রি, ফ্যাবিয়ান রুইস, অলমো কিংবা সাবেনামা, পেদ্রি, এরা সবাই কিন্তু খুব ভালো বল প্লেয়ার, এবং তাদের বল কন্ট্রোল, পাসিং স্কিল ভালো। যেই কারণে স্পেন যখন বল উইন করছে, তখন ফ্রান্স কাউন্টার প্রেস শুরু করলেও স্পেন কিন্তু নিজেদের মধ্যে খুব ভালো শর্ট পাস করে বল রিটেন করে কিন্তু সেই প্রেসিংটা, কাউন্টার প্রেসটা বিট করতে পারছে।
যেই কারণে এই জোনাল প্রেসিং, বল উইন করা এবং বল উইন করার পরে অপোনেন্টের কাউন্টার প্রেসিং বিট করে সেই বলটা নিজেদের মধ্যে রিটেন করা, এইখানেই কিন্তু গেমটা ডিসাইড হয়ে গেছে। যেখানে হচ্ছে গিয়া ফ্রান্সের রেবিওট, কোনে, শুয়ামিনিরা স্পেনের রদ্রি, রুইস, পেদ্রি, অলমোদের সাথে পেরে ওঠে নাই। যেই কারণে ফ্রান্সের অ্যাটাকিং থার্ডে কিন্তু সেভাবে আগের মতো বল যায়নি। যেটা ফ্রান্সে করছে, ফ্রান্স বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ব্যাক লাইন থেকে ভালো কিছু লং পাস খেলছে, কিংবা ফ্রান্সের যে ফরওয়ার্ড যারা আছে, এই এমবাপ্পে, ডেম্বেলে, ওলিসে, তারপর বার্কোলা, এরা নিজেদের মাঝখানে কিছু কম্বিনেশন প্লে করে কিছু সময় তারা স্পেনের ডিফেন্স লাইনটা ওপেন করতে পারছিল, বাট কাজের কাছে কিছু হয়নি। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ম্যাচের স্ট্যাটও আমরা যদি দেখি যে পজিশন স্পেনের বেশি ছিল অ্যাজ ইউজুয়াল। এই যেটার প্রেডিকশন আসলে সবাই গেস করছিল যে পজিশন স্পেনের বেশি থাকবে, পজিশন স্পেনের বেশি ছিল। একই সাথে এক্সজি বলি, চান্স ক্রিয়েশন বলি, দুইটাতে কিন্তু স্পেন আগায় ছিল। এবং এই ম্যাচটা এরকম কন্টেস্টলেস হওয়ার আরেকটা রিজন আমি বলি, সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওতে মেনশন করছি যে এই যে ফ্রান্স এবং স্পেন দুটা টিমে যে সেমিফাইনাল পর্যন্ত আসলো, তারা কিন্তু টুর্নামেন্টে অনেক ভালো খেলেও কেউ কিন্তু কখনো পিছায় পড়ে নাই। ফ্রান্স 2টা গোল কনসিড করছে, স্পেন 1টা গোল কনসিড করছে, কিন্তু কেউ কখন আগে গোল কনসিড করে নাই। এখানে দেখার বিষয় ছিল যে কে আগে গোল কনসিড করে এবং গোল কনসিড করার পরে তাদের রেসপন্সটা কিরকম হয়, তাদের মোটিভেশনটা কিরকম থাকে, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। এবং এখানেই কিন্তু একটা ক্রুশাল ইম্পর্টেন্ট কি জানি ম্যাচ ডিসাইড হয়ে গেছে এভাবে যে ফ্রান্স গোল কনসিড করার পরে কিন্তু তারা আর ম্যাচে কামব্যাক করতে পারে নাই, এবং তারা যখন পিছায় পড়ছে তখন কিন্তু তাদেরকে আরেকটু অ্যাটাকিং হইতো। তো তারা চেষ্টা করছে অ্যাটাকিং হওয়ার, কিন্তু যে বললাম নিচ থেকে কিন্তু সেভাবে বলের সাপ্লাই আসে নাই ভালো। ওই বলের সাপ্লাই দিতে হইতে কিন্তু ওই ওলিসে, ডেম্বেলেদেরকে নিচে আসতে হইতো, এবং ওই ওলিসে, ডেম্বেলে যখন নিচে আসছেও স্পেন কিন্তু তাদেরকে খুব ভালোভাবে মার্ক করছে। দ্যাটস ওয়াই ফ্রান্সের অ্যাটাক এই বিশ্বকাপে যত ডেডলি পারফর্ম করুক না কেন, তাদের স্কোয়াড ডেপ যতই ভালো হোক না কেন, মিডফিল্ড থেকে বলা সাপ্লাই লাইন না আসার কারণে তাদের অ্যাটাক কিন্তু ক্লিক করে নেয়। এবং এখানে ফ্রান্সের অ্যাটাক যে এত ভালো ছিল, এটার কারণে কিন্তু দেশেরও তার এই সেট আপের প্রতি কিন্তু একটা বায়াসনেস এবং একটা ওভার কনফিডেন্স চলে আসছিল। 2022-এ ফ্রান্স কিন্তু এইভাবে আর্জেন্টিনার সাথেও 2-0 গোলে পিছিয়ে পড়ছিল এবং পরে গিয়ে কিন্তু 2 গোলে কামব্যাক দিছিল। এখানে আমরা একটা এই কামব্যাকটা ফ্রান্স এই ম্যাচে কেন দিতে পারে না, কারণ হচ্ছে গিয়ে ফ্রান্সের অ্যাটাক লাইন আপে সবাই ভালো ফাস্ট ছিল, ভালো শুটার ছিল, ভালো ড্রিবলার ছিল, বাট একটা জিনিস কিন্তু মিসিং ছিল। এটা আমি আমার ফ্রান্সকে নিয়ে যে প্রথম অ্যানালিসিসটা করছিলাম 2 মাস আগে, ওইখানে মেনশন করছিলাম যে এই ফ্রান্সে কিন্তু এরিয়াল থ্রেটটা নাই। এই এরিয়াল থ্রেটটা আসতে পারতো, সেটা হচ্ছে গিয়া মার্কোস থুরাম এবং মাতেতার কাছ থেকে। বাট আনফর্চুনেটলি দেশম এই দুইজনের একজনেরও নামায় নাই, দুইজনই বেঞ্চে বসা ছিল। যখন টিম পিছায় থাকে এবং গ্রাউন্ড দিয়ে যখন কোনো ফ্রুটফুল অ্যাটাক হচ্ছে না, গোল আসতেছে না, তখন কিন্তু বেস্ট অপশন হচ্ছে একটা ফিজিক্যাল স্ট্রং, একটা লম্বা স্ট্রাইকারকে নামায় এরিয়াল ক্রস করা এবং অপোনেন্টকে এরিয়ালি চ্যালেঞ্জ জানানো। দেশম এরিয়ালি চ্যালেঞ্জ জানানোর কোনো অ্যাটেম্পটই নেয় নাই। সে ওলিসেকে উঠায়া চেরকিকে নামাইছে, সে বার্কোলাকে উঠায় ডুয়েকে নামাইছে, মানে লাইক সাবস্টিটিউট প্লেয়ার সাবস্টিটিউট করছে, কিন্তু কোনো ট্যাকটিক্সে কোনো চেঞ্জ আনে নাই। সো এটা কেন হয়েছে? কারণ দেশম এতদিন ধরে এই সেট আপ নিয়ে সে সাকসেসফুল হয়ে আসছে। এই যে ফ্রন্ট ফোরে যেই কম্বিনেশনটা ছিল, এই কম্বিনেশন দিয়ে সে সাকসেসফুল হয়ে আসছে, যেই কারণে তার কিন্তু এই কম্বিনেশনটার উপরে খুব একটা ওভার ট্রাস্ট হয়ে গেছিল। এই ওভার কনফিডেন্স থেকেই সে কিন্তু মাতেতা বলি, থুরাম বলি, এদেরকে ইনক্লুড করা নেই এবং কোনো ভেরিয়েশন না আনে স্পেনকেও কিন্তু প্রেশারে ফেলতে পারে নাই। সো আলটিমেটলি যেটা হয়েছে, ফ্রান্সরা টানা 3 বিশ্বকাপ ফাইনাল খেলা হইল না। দেশমের চ্যাপ্টারটাও এখানে ক্লোজ হচ্ছে, বরঞ্চ এই ফ্রান্সকে টানা 3টা টুর্নামেন্টের সেমিফাইনালে হারায়া স্পেন 16 বছর পর তারা বিশ্বকাপ ফাইনালে চলে গেল। যে শেষবার যখন তারা বিশ্বকাপ ফাইনাল খেলছিল, তারা কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপটা জিতছিল। তা এখানে ফ্রান্স এবং স্পেন ম্যাচের এক লাইনের অ্যানালিসিসটা কি? অ্যাটাক ম্যাচ জিতায়, কিন্তু অ্যাটাক টুর্নামেন্ট জিতায়। টুর্নামেন্ট জিতায় ডিফেন্স এবং বিশ্বকাপ জিতায় মিডফিল্ড।